প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় কুষ্টিয়া থেকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হাসান তিতাস। দেশের সমসাময়িক বিষয় নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ তাই তুলে ধরি আমরা এই অনুষ্ঠানে। দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক নানা বিষয় নিয়ে কুষ্টিয়ার সাধারণ মানুষ কী ভাবছে তাই শুনবো আজ এই অনুষ্ঠানে। চলুন শোনা যাক। আসলে এই যে বর্তমান বাংলাদেশ, কেমন বাংলাদেশ চান আপনারা? আমরা চাই শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো আমরা। গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। এই ধরনের একটা বৈষম্যহীন সমাজ আমরা চাই। আইন শৃঙ্খলার উন্নতি চাই, অর্থনৈতিক সমৃদ্ধি চাই। এইভাবে আমরা এই দেশটাকে একটা সুন্দর দেশে রূপান্তর করতে চাই। এই যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মূল লক্ষ্য কী? মূল লক্ষ্যই ছিল আমরা একটা শোষণমুক্ত, মুক্ত বাক স্বাধীনতা, আমরা অর্থনৈতিক স্বাধীনতা, আমরা আইন শৃঙ্খলার উন্নতি, সর্বোপরি জনগণের ভোটাধিকার। যে গণতন্ত্রের জন্য আমরা এই দেশ স্বাধীন করেছি, সেই গণতন্ত্র দেখা যাচ্ছে একদিকে দিনের ভোট রাতে হয়ে যাচ্ছে, পরের দিনের ভোট আগের দিন হয়ে যাচ্ছে। এই সমস্ত বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই একটা সুখী সমৃদ্ধ দেশ, যে দেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো হানাহানি, আইন শৃঙ্খলা সুন্দর থাকবে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করব আমরা, মানুষ অভাব অনটনে থাকবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, মানুষ যেখানে যাকে খুশি ভোট দিতে পারবে। এই ধরনের একটা বাংলাদেশ আমরা চাই। আমরা ওই গায়েবী মামলা চাই না, আমরা হয়রানি চাই না, যে একজন বাড়িতে ঘুমাতে পারবে না, বাড়ি থেকে উঠায় নিয়ে যে ওই ককটেল বা অস্ত্র দিয়ে চালান দেবে। এই ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, একজন অপরাধী, প্রকৃত অপরাধী যে সে শাস্তি পাক, তার বিচার হোক, বিচার বিভাগের স্বাধীনতা চাই আমরা, এবং আইন শৃঙ্খলার উন্নতি চাই। বর্তমানে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, রাহাজানি, হত্যা, খুন লেগেই আছে। আমাদের বলা হচ্ছে এটা দ্বিতীয় স্বাধীনতা। আমি কিন্তু এই জায়গায় একমত না। আমি মনে করি একটা গণ অভ্যুত্থান ঘটেছে, ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান ঘটেছে। স্বাধীনতা আমরা 1971 সালে অর্জন করেছি। এখন কিসের আমার দ্বিতীয় স্বাধীনতা? তাহলে কি এই দ্বিতীয় স্বাধীনতা বললে কি আমরা 16ই ডিসেম্বরকে কি অস্বীকার করতে চাচ্ছি? আমরা কি 26শে মার্চকে অস্বীকার করতে চাচ্ছি? আমরা চাই যে প্রকৃত সত্যটা মানুষের সামনে উন্মোচিত হোক, প্রকৃত সত্যটা মানুষের সামনে ফুটে উঠুক। আমরা ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছি, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা পরিবর্তন আনতে চাই। দেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল, যে স্বৈরাচার সরকার ছিল, তার পতন ঘটেছে। আমরা আগামী বাংলাদেশ চাই এইভাবে, যেন এই ধরনের কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, এই ধরনের কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে না পারে। এবং সংবিধানের যদি পরিবর্তনের প্রয়োজন হয়, আমরা A to Z পর্যন্ত সংবিধান পরিবর্তনের পক্ষে। কিন্তু এই রিসেন্টলি যে আমরা শুনছি যে ঘোষণাপত্রের মাধ্যমে ওই সংবিধানকে কবর দেওয়া হবে, আমি এটার পক্ষপাতী রাখব। আমি আরেকজনের কাছে একটু শুনতে চাই। আসলে আমরা জানি যে আমরা বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে আসছি। আসলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কি কি করণীয় আছে এই সরকারের, বা আপনাদের সাধারণ মানুষ যারা আপনারা আছেন তাদের কি ভাবনা? বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ভালো প্রশ্ন করছেন আপনি। আসলে আরও আমাদের একটু আগে যেতে হয়, যে 1971 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা হওয়ার আগে আমাদের যে ইশতেহারই ছিল বাংলাদেশের তখনকার মানুষ, যে আমরা আমাদের স্বাধিকার, আমাদের কথা বলতে পারবো, আমাদের বৈষম্যর বিরুদ্ধেই কিন্তু 1971 সালে স্বাধীনতা হয়েছিল। কিন্তু আমরা পরবর্তী দেখলাম যে 72-এর যে গভর্নমেন্ট, যে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে তাদের জুলুম, তাদের স্বৈরশাসন এবং বাকশাল কায়েম করার পরে 71 সালে আমাদের যে ইশতেহার ছিল, যে আমাদের চিন্তা চেতনা স্বাধীনতাগুলো, দেখা গেল যে আমরা সেই স্বাধীনতা ভূলণ্ডিত হইল। ফলে 1975 সালের 15 আগস্ট ঠিক এরকমই একটা বিপ্লব ঘটল এবং সেদিন জালেম সরকারের পতন ঘটে। পরবর্তীতে জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আসার পরে 3 বছর গভর্নমেন্ট চালানোর পরে সারা পৃথিবীতে অনলি 3 বছরের ভিতরে জিয়া রহমান বা বিএনপি যেটা সমাদৃত, যেটা আজও আছে। এরপরে দেশি এবং বিদেশি, বিশেষ করে প্রতিবেশী একটি রাষ্ট্র ষড়যন্ত্র স্বৈরাচারী এরশাদ 1982 সালে 24শে মার্চ দেশে আসার পরে দীর্ঘ 9 বছর স্বৈরশাসন করার পরে সেদিনও এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 6 ডিসেম্বর 1990 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন হয়।
তারপরে আমরা জানি 1991 থেকে 1996 সালে বাংলাদেশে ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা ভোট হয়। সেই ভোটে বিএনপি সহ সমমনা দল ক্ষমতায় আসে এবং দল তখন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা হয়। তারপরে আবার আমরা দেখলাম সেই প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র এবং দেশি লোকের কিছু ষড়যন্ত্রে 96 সালে এদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবার দেশে তখন এরকম হানাহানি হয়। সেই 8 সালের পর থেকে এই পর্যন্ত 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যে গভর্নমেন্ট আসছে, কখনো 154টা ভোট 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে। আমি একজন নাগরিক হিসাবে আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র এবং ভোট তৈরি হওয়ার পরে 154 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলে আমার জানা নাই। 2018 সালে আরেকটা চমক যে 30শে ডিসেম্বর ভোট, 29শে ডিসেম্বর একদিন আগেই প্রশাসনের মাধ্যমে ভোট কেটে গভর্নমেন্ট হয়। ফলে কি হলো, 2018 সালের পরে সেই গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্বৈরশাসক হিসাবে পরিণত হলো। আয়নাঘর, মানুষ কথা বলতে পারতো না, মানুষ কিনে খেতে পারে না, মানুষ বাঁচতে পারে না, শুতে পারে না, কোনো মহিলা রাত্রে যেতে পারে না, মানে একটা দুর্বিষহ অবস্থা। যেটা বলা চলে যে 71 সালের যে যুদ্ধ ছিল সেটার উপরে আমরা দেখেছি। এরপরে 24 সালের যে ভোট হয়েছে সে ভোটে আমরা সবাই জানি 24-এর 7ই জানুয়ারি একই অবস্থায় ভোট, পাতানো ভোট, ড্যামি প্রার্থী দিয়ে তাদের ইচ্ছা মতো এই নির্বাচন তৈরি করে এবং একটা সরকার গঠন করে। ফলে কি হলো যে বাংলাদেশে লক্ষ কোটি, মানে বাংলাদেশ ব্যাংকের হিসাবে সমত 60 লক্ষ কোটি টাকা হচ্ছে এই দেশ থেকে দুর্নীতি হয়েছে, পাচার হয়েছে। সমস্ত মানুষ, বিএনপি সহ সমস্ত দল, তারা দীর্ঘ 16 বছর আন্দোলন করছে। পরে জুলাই এবং আগস্টে সাধারণ ছাত্র এবং জনতারা এই দেশের মানুষের হয়ে সবার সব আওয়ামী লীগ বাদে, আওয়ামী লীগের প্রেতাত্মাবাদে আমি মনে করি বাংলাদেশে 18 কোটি লোকের সবারই কোনো না কোনোভাবে এই বিপ্লবের সাথে তারা জড়িত ছিল। এবং এই বিপ্লব হওয়ার পরে 5ই আগস্টের পরে আমি মনে করি, অনেকেই মনে করে যে একটা মানুষ আগুনের ভিতরে পড়ে যাওয়ার পরে আগুন থেকে উঠাইলে পরে তার যেরকম লাগে, ঠিক আমরা 16 বছর যেরকম একটা জুলুমের জালেমের শাসন ছিলাম, সেখান থেকে বেরোয় আজকে আমরা স্বাধীন হয়েছি। সেই জন্য যারা আজকে এই দেশে পরিচালনা করতেছে অবশ্যই তাদেরকে আমি সাপোর্ট করব, আমরাও সাপোর্ট করব, তাদেরকে সময় দিতে হবে। তবে এটা আমাদের জানা উচিত, যখনই পৃথিবীর ইতিহাসে যে দেশে বিশৃঙ্খলা হয় তার মূল রেজাল্ট কিন্তু একটা ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে 16 বছর যে নির্যাতনে যে অত্যাচার করেছে, আমি মনে করি আমাদের উচিত বাংলাদেশের মাটি থেকে সারা জীবনের জন্য ওই নাৎসি বাহিনীর মতো নিষিদ্ধ করা হোক। এবং আওয়ামী লীগ এবং এই প্রেতাত্মা যদি বাংলাদেশে না থাকে, আমি মনে করি, যদিও কথাটা বলা ঠিক না, এদেশে গভর্নমেন্ট না থাকলেও অনেক ভালো চলবে। আমার দেশের সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এবং প্রতিবেশী একটু রাষ্ট্র। সেজন্য আমি চাই যে আমরা সবাই মিলে, এই দেশের মানুষ সবাই মিলে আজকের এই দুর্দিনই সরকারের সাথে থাকব। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উনি কিন্তু 31 দফা একটা ঘোষণা করেছে। সেই 31 দফা পড়লে আপনারা দেখবেন যে একটা সত্যিকার বাংলাদেশ হবে, সবাই বৈষম্য থেকে দূরে থাকবে এবং তখন আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং আমি চাই যে আমরা সবাই আজকের দিনে কারোর বিরুদ্ধে না যায়, এই দেশ গড়ার জন্য সবাই একসাথে আর সম্মিলিতভাবে, শুধু আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে সবাই একসাথে এই দেশটা গড়ব। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা একটা পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রথম শ্রেণীর দেশ হব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের কাছে একটু জানতে চাই, আসলে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, আসলে আরও বেশি পদক্ষেপ নেওয়া উচিত কিনা মনে করছেন? জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে যে দ্রব্যমূল্যর হাহাকার চলছে, এটার জন্য যে সমস্যাগুলো, সেটা হচ্ছে যথাসময়ে প্রোডাকশানের ঘাটতি, মধ্য স্বত্বভোগী ব্যক্তিদের দৈরাত্য এবং সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত, এগুলো ত্রুটির কারণেই দ্রব্যমূল্যের এই লাগামহীন ওঠানামা চলছে। এখানে সুপরিকল্পিতভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে উৎপাদনকারীদের কাছ থেকে মালামাল সরবরাহকারীদের কাছে নিতে যে সত্যভোগী যারা মিডিয়া থাকে তাদের চাঁদাবাজি বা দৌরাত্ম্যটা কমাতে হবে। আর
সিজনাল যে সব শাকসবজি থেকে শুরু করে যে প্রোডাকশানগুলো, সেগুলো তো সিজনে বেশি উৎপাদন হলে দাম অবশ্যই কমবে। তো এখানে কিছু সিন্ডিকেটের কারসাজি আছে, যাদের ইচ্ছামতো তারা দ্রব্যমূল্য ওঠানামা করায়। এরা অতিরিক্ত মুনাফা অর্জনকারী হিসাবে এরা চিহ্নিত। এরা আসলে দুষ্কৃতকারী, এরা দেশ ও জাতির শত্রু। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের লাগামটাও টেনে ধরার দরকার। আর এই সরকার পদক্ষেপ বিভিন্ন সময়ে নিচ্ছে, কিন্তু সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মাঠ পর্যায়ের যে সাপোর্ট, যেহেতু দলীয় সরকার না, রাজনৈতিক সরকার না, এই জন্য মাঠ পর্যায়ে সাপোর্টটা পুরোপুরি তারা পাচ্ছে না। এজন্য যত দ্রুত পারে এটা নির্বাচন দিয়ে দিতে হবে। নির্বাচন দিয়ে দেশ যারা পরিচালনা করতে পারে, যাদের দক্ষতা সক্ষমতা আছে, তাদের হাতে হ্যান্ড ওভার করাটাই উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। দর্শক, সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেয়ার, সাথেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান মতামত জানব। আসলে এই যে বাংলাদেশ যেভাবে চলছে, আরও কিভাবে ভালোভাবে চলা যায় বলে আপনারা মনে করেন? মনে করি এই দেশটা ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে 5ই আগস্টের বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবকে আমরা সমুন্নত রেখে, সামনে রেখে দেশটাকে আগের দিকে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনও সমস্ত অফিস, আদালত, পুলিশ সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে। সমূলে সবাইকে পরিবর্তন করা এ সরকারের পক্ষে একবারে সম্ভব হয়নি, সম্ভবও না। তাই এই দোসররা যাতে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, যাতে ওই সিন্ডিকেট করে দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করে সমস্ত জিনিসে মানুষের নাবিশ্বাসে উঠে যাচ্ছে, এই ফ্যাসিবাদের দোসররা এগুলো করছে। সেদিকে এই সরকার আশু পদক্ষেপ নেয়নি, জানাচ্ছে তাদের যথেষ্ট নয়। এই সরকার আসলে গণতান্ত্রিক সরকার না। গণতান্ত্রিক সরকার আসলে এইগুলো নিয়ন্ত্রণ করতে পারত। এই সরকার যদি সর্বদলীয় একটা ফ্রন্ট গঠন করত, সরকার গঠন করত, তাও একটা পথে আসতো। কিন্তু এই সরকারে যারা আছে তারা কেউ রাজনৈতিক ব্যক্তি না, যার জন্যই এই সমাধানগুলো সম্ভব হচ্ছে না। তাই যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এদেশে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার আসলে এই সিন্ডিকেট, এই ফ্যাসিবাদ বন্ধ হবে। আওয়ামী লীগ বলে কোনো কথা নাই। আওয়ামী লীগ তো আমরা কবর দিয়ে দিচ্ছি 5ই আগস্টে। আওয়ামী লীগের দোসররা যেখানে যা বসে আছে, তারা গোপনে তারা সহযোগিতা করছে অশান্তি সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজ দেশে দেখেন কতগুলো বিশৃঙ্খলা হয়ে গেল, তারও কিন্তু সুষ্ঠু বিচার, ওপেন বিচার হয় নাই। একটা যদি হতো আরগুলো সাহস পেত না। সচিবালয়ে 2টো ঘটনা ঘটল, 3টে ঘটনা ঘটল, এগুলো কোনোটাই জনসমক্ষে বিচার হয় নাই। আজ জনসমক্ষে বিচার হয়ে প্রকাশ হতো, তৃতীয় চতুর্থ আরেকটা যে আবার হবে না, তার তো কোনো মানে না, আবার একটা হতে পারে। এই বিচারগুলো হলে চতুর্থটা সাহস পেত না। আমি সেটা বলছি যে গণতান্ত্রিক সরকার দরকার, আশু পদক্ষেপ দরকার। যত তাড়াতাড়ি 25 সালের মধ্যেই নির্বাচন এই সরকার দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দিলে ফ্যাসিবাদের এই দোসররা আর মাথা ছাড়া দিতে পারবে না। আজকে দ্রব্যমূল্য দেখেন, চাষি আমরা যে 10 টাকা পিস, মানে 1.5 কেজি একটা কপির দাম 10 টাকা, এটাও যে আমরা খুব খুশি তা না। এর জন্য চাষিরা মরে যাচ্ছে। আজ যদি গণতান্ত্রিক সরকার হইতো, চাষিদের সেই দিকেও নজর দিত যে না, কপি 20 টাকার কমে বেচা যাবে না। যেগুলো অবিক্রিত থাকবে সরকার সেগুলো সংরক্ষণ করবে, হিমাগারে দেবে বা ব্যবস্থা করবে। চাষিদের তো বাঁচাতে হবে, চাষি নিয়েই তো এই দেশ। 80% এই দেশের লোক চাষি। চাষির বাঁচানোর চিন্তায় সরকারের আদৌ পদক্ষেপ নেই। সারের দাম কমায়নি, কোনো বিদ্যুতের দাম কমায়নি, তেলের দাম কমায়নি। তেলের দাম কমালে নাকি ইন্ডিয়ায় পাচার হবে, তাই বলে এই দেশের লোক সাপারার হবে। 18 কোটি লোক সাপারার হবে, পাচার তারা বর্ডার নিয়ন্ত্রণ করবে।
আজ বিশ্ববাজারে তেলের দাম কম আর আমাদের তেলের দাম বেশি, কমাতে পারেও কমাচ্ছে না, এবং সেটা প্রচারও করছে আমরা কমালে যদি পাচার হয়। চাষির কোনো সুবিধা এই সরকার করছে না, এই জন্য দরকার গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকার এগুলো জনগণের ব্যথা বুঝতে পারে, জনগণের সংস্পর্শে তারা থাকে, তারাই বুঝতে পারে কি করলে আর জনগণ বাঁচতে পারে। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে একটু জানতে চাই, আমরা শুনছি কিছুদিন যাবত যে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, ছাত্র থেকে শুরু করে আরও কিছু রাজনৈতিক দল আসবে। আসলে এ বিষয়ে আপনারা সাধারণ মানুষ কি ভাবছেন? এই দলগুলোকে স্বাগত জানাচ্ছেন না এই দলগুলো কি হিসেবে ভাবছেন আপনারা? আসলে আমার ব্যক্তিগত হওয়া এই বাংলাদেশে বৈষম্যমূলক একটা সরকার গঠন হবে সকল শ্রেণীর লোক নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অস্ত্রই ঘোষণা করছেন যে জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি উনি বিএনপি ক্ষমতায় আসতে পারেন, উনি এই দেশে একজন বৈষম্যমূলক এবং সকল শ্রেণীর লোক নিয়ে সরকার গঠন করবেন। আপনারা দেখছেন ইতিমধ্যে উনি রাষ্ট্র কাঠামোর যে 21 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার মধ্যে কিন্তু এগুলো স্পষ্ট উল্লেখ আছে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, একই ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, অনেক দফা আছেন, নারীদের অধিকারের কথা বলা হয়েছে। তো এইভাবে যদি ওনার একটি দফা বাস্তবায়ন করা হয়, আমি মনে করি আপনি আমাকে যে প্রশ্নটা করলেন এর মধ্যে এটা অবশ্যই আমরা সাকসেস হতে পারবো। আর যে নতুন দল গঠনের কথা বলা হচ্ছে, নতুন দলকে আমরা স্বাগত জানাই। জুলাই আগস্টে আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে এই সরকারকে উৎখাত করা হয়েছে। একটা দেশ জাতি শাসক গোষ্ঠীর অত্যাচার নির্যাতন নিপীড়নের অতিষ্ঠ হয়ে তখনই বিপ্লব করে যখন আর তারা পিছনের জায়গা থাকে না। পিছনের জায়গা না থাকার ফলে তো বিপ্লব হয়, বিপ্লবের মাধ্যমে এই সরকারকে উৎখাত করা হয়েছে, এটা বিপ্লবী সরকার। তো সেই জন্য আমি এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ আমরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছি। আমরা কি দীর্ঘদিন আপনার পরাধীনতা শৃঙ্খলে, যদিও বাংলাদেশ স্বাধীন 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয়, আমরা বিজয় অর্জন করি। এই বিজয়ের মাধ্যমে আমরা দীর্ঘদিন কাটিয়েছি। তারপরে দেখেন 2008 সালের পর থেকে আমরা যে আবারও পরাধীন হয়ে গেলাম, এটা কিন্তু আমাদের কাম্য ছিল না। সেই জন্য আমরা দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার ফলে জুলাই আগস্টে ছাত্ররা যে বিপ্লবের মাধ্যমে সরকার উৎখাত করছে, এই সরকার উৎখাতের মাধ্যমেই কিন্তু আজ আমরা এখানে কথা বলতে পারছি। সেই ক্ষেত্রে ছাত্ররা একটা দল গঠনের কথা ভাবছে, এইটা আমি অবশ্যই স্বাগত জানাই। কিন্তু আমার মনে হয় এই দলটা হতে হবে জনগণের স্বার্থ রক্ষার জন্য। জনগণের স্বার্থ রক্ষার বাইরে যদি কোনো কিছু করতে যায়, আমার মনে হয় এটা কোনো কিছু সুফল বয়ে আনবে না। ছাত্র জনতা যদি মনে করে যে আমরা সরকার একটা দল গঠন করব, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করে, করতেই পারে, সেটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু সমালোচনা করব না। কিন্তু এখানে আমাদের একটাই উদ্দেশ্য থাকা উচিত যে আমরা যেন দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। আর দেশের যে অবস্থা দেখেন, দ্রব্যমূল্যের কথা বলছেন আপনারা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না হওয়ার কারণ কি? এই দেশে আপনার যে সিন্ডিকেট আছে এখনও সিন্ডিকেটটা ভাঙতে পারছে না। এই সরকারের কথা বলি, সরকারের মধ্যে এক শ্রেণীর লোক আছে, এরা সরকারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বেকায়দায় ফেলছে। এটা কিন্তু এই বাংলার জনগণ সরকারের পাশে থেকেই কিন্তু এটা অনেক সময় ওনাদেরকে হেল্প করছেন, আমরা হেল্প করছি সার্বিকভাবে। এখন এই সরকারকে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই, একটা যৌক্তিক সময়ে রাষ্ট্রীয় কাঠামোর কিছু সংস্কারের মাধ্যমে যৌক্তিক সময়ে সংস্কার করে অবিলম্বে একটা নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা যদি হস্তান্তর করা হয়, আমি মনে করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সরকার আরেকটু বলি। ধন্যবাদ আপনাকে। আসলে আমি আরেকজনের কাছে একটু জানতে চাই, আসলে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে আসলে পুলিশের ভূমিকা কি আছে মনে করছেন, এবং কি করা উচিত বলে মনে করছেন, এবং কেমন পরিস্থিতি দেখছেন এখন? 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমি আমার জেলা কুষ্টিয়ার কথা বলতে পারি, মাঝে মধ্যে অন্য জেলারও সংবাদ আমি শুনতে পারি। আইন শৃঙ্খলা সন্তোষজনক নয়, প্রথম। আর দ্বিতীয়ত আইন শৃঙ্খলা সন্তোষজনক
হতে হলে পরে সাধারণ জনগণকেও সহযোগিতা করতে হবে। কিন্তু এক্ষেত্রে লাগবে আছে রাজনৈতিক সরকার। দলীয় সরকার ছাড়া কোনো আইন শৃঙ্খলা বলেন, দ্রব্যমূল্য বলেন, কোনো কিছুই সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত, যত দ্রুত নির্বাচন দিয়ে এই সরকারকে সুষ্ঠু একটা নির্বাচন দিতে হবে। কারণ দলীয় সরকার ছাড়া কোনো কিছুই সম্ভব না নিয়ন্ত্রণ রাখা। আমার আরেকটা মতামত আর আছে, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা। পুলিশ হয়তো চেষ্টা করছে, কিন্তু পুলিশ সফল হচ্ছে না। আইন শৃঙ্খলার অবনতি একের পর এক হচ্ছে, কিন্তু সেখানে আমরা সাধারণত এই সমস্ত খবর অনেক সময় পত্রিকাতেও দেখছি না। কেন দেখছি না? আমরা চাই এই সরকার আইন শৃঙ্খলা ঠিক রাখুক, দ্রব্যমূল্য ঠিক রাখুক, দেশের মানুষের সব কিছু দেখুক, কিভাবে তারা আমরা শান্তিতে থাকতে পারি। আর এটা করতে হলে পারে দ্রুত নির্বাচন প্রয়োজন। দর্শক, সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির নেয়ার, সাথেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আরও একবার স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। আবারও শুনবো কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে এই যে দেশ যে পরিস্থিতিতে চলছে, এতে আপনারা সন্তুষ্ট কিনা? কেমন রাষ্ট্র আপনারা চাচ্ছেন বা প্রত্যাশা করছেন? প্রথমত সন্তুষ্ট না। এই জন্যই না যে আমরা মনে করি যে রাষ্ট্র পরিচালনার ব্যাপারটা রাজনৈতিক বিষয়। আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের এই জাতি জনতার যে রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির উপর ভিত্তি করেই রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠা উচিত, রাষ্ট্র গড়ে ওঠা উচিত। যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা যে চলমান প্রক্রিয়া, তার সাথে সাংঘর্ষিক। আমাদের রাষ্ট্র যদি তার উন্নীতকরণের জায়গা স্তরে যদি আটকাই থাকে, সেটার সমাধানের পথ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে। এবং প্রচলিত ধারার যারা রাজনীতি করে এবং জনপ্রতিনিধিত্ব করে, সেই জনপ্রতিনিধিত্ব রাজনীতির মধ্য দিয়েই তার সমাধান হতে হবে। নিঃসন্দেহে আমাদের বাংলা, আমি যদি উদাহরণ দিয়ে বলি যে ইংরেজদের যখন দেশে আসে, তখন আমাদের চেয়ে ইংরেজদের সংস্কৃতি সভ্যতা উন্নত ছিল, আমরা মানি নাই। কারণ তা আমাদের সংস্কৃতির সাথে আমাদের না ওটা। তো আজকে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে জীবন ব্যবস্থা, তা এই দেশের রাজনীতি, রাজনৈতিক অঙ্গন, রাজনৈতিক দলের মাধ্যম দিয়েই তার উন্নতি করতে হবে, সমাধান করতে হবে, সংস্কার করতে হবে, যাই বলি না কেন। আমি ব্যক্তিগতভাবে যদিও মনে করি যে এই প্রচলিত ব্যবস্থা ব্যাপক জনগণের পক্ষের না, যতক্ষণ পর্যন্ত ব্যাপক জনগণের পক্ষের ব্যবস্থা না আসছে, ততক্ষণ পর্যন্ত প্রচলিত যে ধারা, সেই ধারাকে স্বীকার করে নেওয়া ছাড়া কোনো পথ নাই। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে একটু জানতে চাই, আসলে এই যে দেশে যে পরিস্থিতি চলছে, আপনি মনে করেন যে নির্বাচিত কোনো সরকার যদি আসে সরকারে, তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব কিনা, কি মনে করছেন? ধন্যবাদ। আসলে দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ সরকার, রাজনৈতিক সরকার দরকার। যেখানে এখন সেই সরকার নাই বিধায় আমাদের দেশে এখন হানাহানি, যত চুরি ছিনতাই যা চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এগুলো নিয়ন্ত্রণ নাই। আমি চাই, আমার মতামত যে রাজনৈতিক দল মানে ভোটের মাধ্যমে, যে দলই আসুক, ভোটের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তারা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারবে, এবং এটাই তাদের কাজ। তাছাড়া এই সরকার ক্ষমতা নেই। আমার মতামত, সরকার যতদূর পারবে, যত সরকার সম্ভব, আমাদের নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক দলের ক্ষমতা দিলে আমাদের এই সমস্যার সমাধান হবে। আমি একটু আরেকজনের কাছে একটু জানতে চাই, আসলে কতদিনের মধ্যে নির্বাচন চাচ্ছেন আপনারা সাধারণ মানুষ? আমরা 25 সালের মাঝামাঝিতে নির্বাচনটা দিলে আমাদের জন্য সুবিধা হতো। এটা একটা জবাবদিহিমূলক সরকার আসলে পারে দেশের স্থিতিশীল পরিস্থিতি আরও ভালো থাকতো, এটুকুই আমি মনে করি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে কি আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মনে করছেন কিনা? অবশ্যই 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 মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের ভূমিকাও অপরিসীম। এটাই। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনৈতিক,
সামাজিক রাজনৈতিক নিয়ে নানা ধরনের মানুষের মন্তব্য। আজ এই পর্যন্তই। কুষ্টিয়া থেকে আবারও দেখা হবে জনতার ভাবনার অন্য পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।